এসো গল্প করি প্রাইম, হারিয়ে যাওয়া গল্প আরও একবার। বন্ধুরা, এটা গেমিংয়ের যুগ, কিন্তু 100টা গেম খেলার জন্য কি 100টা অ্যাপ ডাউনলোড করবে নাকি? এর জন্য কেবল উইন্ডোজই যথেষ্ট। কেননা এখানে আছে নাইফ আপ, শিপ ব্যাটল, ক্রিকেটের মতো 100রও বেশি এক্সাইটিং গেমস। যেমন তোমার স্কিল তেমনই গেমস খেলো, উইন্ডোতে গেমস খেলো আর অনেক ক্যাশ রিওয়ার্ডস জিতে নাও। সেগুলো ডিরেক্ট উইথড্র করতে পারো পেটিএম, ইউপিআই অথবা ব্যাংকে। উইন্ডো ওয়ার্ল্ড ওয়ার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করো এবং নিজের টিমকে জেতাও। মজার ব্যাপার, এখানে হেরে গেলেও দুঃখ পাওয়ার দরকার নেই, কেননা হেরে গেলেও ক্যাশ রিওয়ার্ডস পাবে তোমরা। শুধু গেমস খেলাই নয়, অ্যাসফল্ট, মাইনক্রাফটের কয়েন এখানে তোমরা খুব সস্তায় কিনতে পারবে এবং বিগ বাজার, মিন্ত্রা, হটস্টারের মতো বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপনসও কিনতে পারবে। তাহলে আর দেরি না করে এখনই ডাউনলোড করো উইন্ডো অ্যাপ। তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম এবং আমাদের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করলে পাবে 50 টাকা ফ্রি বোনাস। মানুষ বড়ই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিচ্ছুটি ভাবে না। এই দেখুন না, জনসাধারণের উন্নতির জন্য, আমাদের জীবন সহজ করার জন্য শয়ে শয়ে গাছ আমরা কেটে ফেললাম। একবারও কি ভেবেছি সেই গাছেদের কথা, সেই গাছে থাকা ছোট্ট ছোট্ট পরিবারের কথা? ভাবিনি। যাই হোক, একটু সমস্যার জন্য পঞ্চম পর্ব শোনাতে দেরি হলো, তবে আজ কিন্তু এই উপন্যাসের এক অন্য দিক দেখব আমরা, মনের দিক দেখব। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যকের পঞ্চম পর্ব। ম্যানেজার বাবু, বন্দুকটা নিয়ে শিখিয়ে চলুন, বাঘে একটা ছোট ছেলে নিয়ে গিয়েছে হুবড়ি থেকে। জঙ্গলের ধার থেকে মাত্র 200 হাত দূরে ফসলের ক্ষেতের মধ্যে ডোমন বলে একজন গাঙতা পূজার একখানা খুপড়ি, তার স্ত্রী 6 মাসের শিশু নিয়ে খুপড়ির মধ্যে শুয়েছিল। অসম্ভব শীতের দরুন খুপড়ির মধ্যেই আগুন জ্বালানো ছিল এবং ধোঁয়া বের করে দেওয়ার জন্য দরজার ঝাঁপটা একটু ফাঁক ছিল। সেই পথে বাঘ ঢুকে ছেলেটিকে নিয়ে পালিয়েছে। কি করে জানা গেল বাঘ? শিয়ালও তো হতে পারে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে আর কোনো সন্দেহ রইল না। ফসলের ক্ষেতের নরম মাটিতে স্পষ্ট বাঘের থাবার দাগ। আমার পাটোয়ারি ও সিপাহীরা মহালে অপবাদ রটতে দিতে চায় না। তারা জোর গলায় বলতে লাগলো, এ আমাদের বাঘ নয় হুজুর, এ হলো ওই মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ। দেখুন না কত বড় থাবা। যাদেরই বাঘ হোক তাতে কিছু যায় আসে না। বললাম, সব লোক জড়ো করো, মশাল তৈরি করো, তারপর চলো জঙ্গলের মধ্যে দেখি। সেই রাতে অত বড় বাঘের পায়ের সদ্য থাবা দেখে ততক্ষণে সকলেই ভয় কাঁপতে শুরু করেছে। জঙ্গলের মধ্যে কেউ যেতে রাজি নয়। ধমক ও গালমন্দ দিয়ে জোনা 10 লোক জুটিয়ে মশাল হাতে টিন পেটাতে পেটাতে সবাই মিলে জঙ্গলের নানা স্থানে বৃথা অনুসন্ধান করা গেল। পরদিন বেলা 10টার সময় দূরে দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে একটা বড় আসান গাছের তলায় শিশুটির রক্তাক্ত দেহাবশেষ আবিষ্কৃত হল। কৃষ্ণপক্ষের ভীষণ অন্ধকার রাত্রিগুলো নামল তার ঠিক পরে। সদর কাছারি থেকে বাঁকে সিং জমাদারকে আনলাম। বাঁকে সিং শিকারী, বাঘের গতিবিধির অভ্যেস তার ভালোই জানা। সে বলল, হুজুর, মানুষ খেকো বাঘ বড় ধূর্ত হয়, আর কোটা লোক মরবে, সাবধানে থাকতে হবে। ঠিক তার 3 দিন পরেই বনের ধারে সন্ধ্যার সময় একটা রাখালকে বাঘে নিয়ে গেল। এরপরে লোকে ঘুম বন্ধ করে দিল। রাতে এক অপরূপ ব্যাপার। বিস্তীর্ণ বৈহারের বিভিন্ন খুপড়ি থেকে সারা রাত টিনের ক্যানেস্তারা পেটাচ্ছে। মাঝে মাঝে কাছের ডাঁটার আঁটি জ্বালিয়ে আগুন করছে। আমি ও বাঁকে সিং
প্রহরে প্রহরে বন্দুক দেওয়ার করছে। আর কি শুধুই বাঘ, এর মধ্যে একদিন মোহনপুরা রিজার্ভ ফরেস্ট থেকে বন্য মহিষের দল বের হয়ে অনেকখানি ক্ষেতের ফসল তছনছ করে দিল। আমার কাশের খুপড়ির দরজার কাছেই সিপাহীরা খুব আগুন করে রেখেছে। মাঝে মাঝে উঠে তাতে কাঠ ফেলে দিই। পাশের খুপড়িতে সিপাহীরা কথাবার্তা বলছে। খুপড়ির মেঝেতেই শুয়ে আছি। মাথার কাছের ঘুলঘুলি দিয়ে ঘন অন্ধকার ঘেরা বিস্তীর্ণ প্রান্তর দেখা যাচ্ছে। দূরে ক্ষীণ তারার আলোয় পরিদৃশ্যমান জঙ্গলের আবছায়া সীমারেখা। অন্ধকার আকাশের দিকে চেয়ে মনে হলো যেন মৃত নক্ষত্রলোক থেকে তুষার বর্ষে হিম বাতাস তরঙ্গ তুলে ছুটে আসছে পৃথিবীর দিকে। লেপ তোষক হিমে ঠান্ডা জল হয়ে গিয়েছে। আগুনও নিভে আসছে। কি দুরন্ত শীত! আর সেই সঙ্গে উন্মুক্ত প্রান্তরের অবাধ হুহু তুষার শীতল নৈশ হাওয়া। কিন্তু কি করে থাকে এখানকার লোক এই শীতে? এই শীতে এই আকাশের তলায় সামান্য কাঁশের খুপড়ির ঠান্ডা মেঝের ওপর কি করে রাত্রি কাটায়? তার উপর ফসল চৌকি দেওয়ার এই কষ্ট, বন্য মহিষের উপদ্রব, বন্য শূকরের উপদ্রব তো কম নয়, আবার বাঘও আছে। আমাদের বাংলাদেশের চাষিরা কি এতটা কষ্ট করতে পারে? অমন উর্বর জমি, অত নিরুপদ্রব গ্রাম্য পরিবেশের মধ্যে ফসল করেও তাদের দুঃখ ঘোচে না। আমার ঘরের 200-300 হাত দূরে দক্ষিণ ভাগলপুর থেকে আগত জনকত কাটুনি মজুর স্ত্রী পুত্র নিয়ে ফসল কাটতে এসেছে। একদিন সন্ধ্যায় তাদের খুপড়ির কাছ দিয়ে আসার সময় দেখি কুঁড়ের সামনে বসে সবাই আগুন পোহাচ্ছে। এদের জগৎ আমার কাছে অনাবিষ্কৃত, অজ্ঞাত। ভাবলাম সেইটাই দেখি না কেমন। গিয়ে বললাম, বাবজি কি করা হচ্ছে? একজন বৃদ্ধ ছিল দলে, তাকেই এই সম্বোধন। সে উঠে দাঁড়িয়ে আমায় সেলাম করল, বসে আগুন পোহাতে অনুরোধ করল। এটা এদেশের কথা। শীতকালে আগুন পোহাতে আহ্বান করা ভদ্রতার পরিচয়। গিয়ে বসলাম। খুপড়ির মধ্যে উঁকি দিয়ে দেখি বিছানা বা আসবাবপত্র বলতে এদের কিছুই নেই। কুঁড়ে ঘরের মেঝেতে মাত্র কিছু শুকনো ঘাস বিছানো। বাসনকোসনের মধ্যে খুব বড় একটা কাঁসার জামবাটি আর একটা লোটা। কাপড় যার যা পরনে আছে, এক টুকরো বস্ত্র বাড়তি নেই। কিন্তু তা তো হলো, এই নিদারুণ শীতে এদের লেপ কাঁথা কই? রাতে গায়ে দেয় কি? কথাটা জিজ্ঞাসা করলাম। বৃদ্ধের নাম নকছেদি ভগত, জাতে গাঙতা। সে বলল, কেন হুজুর, ওই খুপড়ির পেছনে ওই যে কলাইয়ের ভুসি দেখছেন না, ডাল করা রয়েছে? বুঝতে পারলাম না। কলাইয়ের ভুসি দিয়ে তো আগুন করা হয় রাতে। নকছেদি আমার অজ্ঞতা থেকে হাসল। তা নয় হুজুর, ও কলাইয়ের ভুসির মধ্যে ঢুকে ছেলে পিলেরা শুয়ে থাকে। আমরাও কলাইয়ের ভুসি গায়ে চাপা দিয়ে শুই। দেখছেন না, অন্তত 5 মণ ভুসি মজুদ রয়েছে। ভারী ওম কলাইয়ের ভুসিতে। 2খানা কম্বল গায়ে দিলেও অমন ওম হয় না। আর আমরা পাবই বা কোথায় কম্বল বলুন হুজুর? বলতে বলতে একটা ছোট্ট ছেলেকে তার মা খুপড়ির কোণের ভুসির গাদার মধ্যে তার পা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে কেবলমাত্র মুখখানা বের করে শুয়ে রেখে আসলো। মনে মনে ভাবলাম, মানুষে মানুষের খোঁজ রাখে কতটুকু? কখনো কি জানতাম এদের কথা? আজ যেন সত্যিকার ভারতবর্ষকে চিনছি। অগ্নিকুণ্ডের অপর পাশে বসে একটি মেয়ে কি রাঁধছে। জিজ্ঞাসা করলাম, তা কি রান্না হচ্ছে? ঘাটো হুজুর। ঘাটো কি জিনিস? এবার বোধ হয় রন্ধনরতা মেয়েটি ভাবল এ বাঙালি বাবু সন্ধেবেলা কোথা থেকে এসে জুটল। এ দেখছি নিতান্ত বাতুল, কিছুই খোঁজ রাখে না এই দুনিয়ার। সে খিলখিল করে হেসে উঠে বলল, যেমন চাল সিদ্ধ হলে বলে ভাত, মকাই সিদ্ধ করলে তাকে বলে ঘাটো। মেয়েটি আমার অজ্ঞতার প্রতি কৃপাবশত কাঠের খুন্তির আগায় উক্ত দ্রব্য একটুখানি হাঁড়ি থেকে তুলে দেখালো। তা এটা কি দিয়ে খায়?
এবার থেকে যত কথাবার্তা মেয়েটিই বলল। জানতে পারলাম সেটি নুন দিয়ে খায়। মেয়েটি খুবই সপ্রতিভ। আমায় জিজ্ঞাসা করলো আমি কলকাতায় থাকি কিনা। আমি সম্মতি জানালাম। তারপর চলল তার নানা প্রশ্ন। এই সরলা বন্য মেয়েটিকে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করলাম আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা ঠিক কি। কতদূর বুঝলো তা জানি না। আমাকে বলল কলকাতা শহর নাকি তার দেখতে ইচ্ছে করে। তারপরও আরো অনেক কথা বললাম তার সঙ্গে। রাত বেড়ে গিয়েছে, অন্ধকারও ঘন হয়ে আসলো। ওদের রান্না শেষ হয়ে এসেছে। খুপড়ির ভিতর থেকে সেই বড় জামবাটিটা এনে তাতে ফেনা ভাতের মতো জিনিসটা ঢালল। উপর ওপর একটু নুন ছড়িয়ে বাটিটা সেখানে রেখে ছেলেমেয়েরা সবাই মিলে চারিদিকে গোল হয়ে বসে খেতে আরম্ভ করল। রাত বেশি হওয়াতে নিজের বাসায় ফিরলাম। দিন 15 মধ্যে ফুলকিয়া বৈহারের চেহারা বদলে গেল। সরিষার গাছ শুকিয়ে মরিয়া বীজ বের করবার সঙ্গে সঙ্গে কোথা থেকে দলে দলে নানা শ্রেণীর লোক এসে জুটতে লাগল। পূর্ণিয়া, মুঙ্গের, ছাপড়া প্রভৃতি স্থান থেকে মারোয়াড়ি ব্যবসায়ীরা দাড়িপাল্লা ও বস্তা নিয়ে আসলো মাল কিনতে। তাদের সঙ্গে কুলির ও গাড়োয়ানের কাজ করতে আসলো একদল লোক। হালুই করেরা এসে অস্থায়ী কাঠের ঘর বানিয়ে দোকান করে সতেজে পুরি, কচুরি, লাড্ডু, কালাকন্দ বিক্রয় করতে লাগলো। ফেরিওয়ালারা নানা রকম সস্তা ও খেলো মনোহারী জিনিস, কাঁচের বাসন, পুতুল, সিগারেট, ছিটের কাপড়, সাবান ইত্যাদি নিয়ে আসলো। এ বাদে আসলো রং তামাশা দেখিয়ে পয়সা রোজগার করতে কত ধরনের লোক। নাচ দেখতে, রাম সীতা সেজে ভক্তের পুজো পেতে, হনুমানজির সিঁদুর মাখা মূর্তি হাতে পান্ডা ঠাকুর আসলো প্রণামী কুড়োতে। এই সময় সকলেরই 2 পয়সা রোজগারের সময় এইসব অঞ্চলে। আর বছরও যে জনশূন্য ফুলকিয়া বৈহারের প্রান্তর ও জঙ্গল দিয়ে বেলা পড়ে গেলে ঘোড়ায় যেতেও ভয় করত, এবছর তার আনন্দোৎফুল্ল মূর্তি দেখে চমৎকৃত হতে হয়। চারিদিকে বালক বালিকার হাস্যধ্বনি, কলরব, সস্তা টিনের ভেঁপুর পিপি বাজনা, ঝুমঝুমির আওয়াজ, নাচিয়েদের ঘুঙুরের ধ্বনি, সমস্ত ফুলকিয়ার বিরাট প্রান্তর জুড়ে যেন একটা বিশাল মেলা বসেছে। লোক সংখ্যাও বেড়ে গিয়েছে অত্যন্ত বেশি। কত নতুন খুপড়ি কাশের লম্বা চালাঘরের চারিদিকে রাতারাতি উঠে গেল। ঘর তুলতে এখানে কোনো খরচ নেই। জঙ্গলে আছে কাশ ও বনঝাউ কি কেঁদো গাছের গুড়ি ও ডাল। শুকনো কাশের ডাঁটার খোলা পাকিয়ে এদেশে একরকম ভারী শক্ত রশি তৈরি করে। আর আছে এদের নিজেদের শারীরিক পরিশ্রম। ফুলকিয়ার তহসিলদার এসে জানালো এইসব বাইরের লোক যারা এখানে পয়সা রোজগার করতে এসেছে, এদের কাছে জমিদারের খাজনা আদায় করতে হবে। আপনি রীতিমতো কাছারি করুন হুজুর। আমি সব লোক একে একে আপনার কাছে হাজির করাই। আপনি ওদের মাথা পিছু একটা খাজনা ধার্য করে দিন। কত রকমের লোক দেখবার সুযোগ পেলাম এই ব্যাপারে। সকাল থেকে 10টা পর্যন্ত কাছারি করতাম, বিকেলে আবার 3টের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। তহসিলদার বলল, এরা বেশি দিন এখানে থাকবে না। ফসল মারাই ও বেচা কেনা শেষ হয়ে গেলে এরা সব পালাবে। এর আগে এদের পাওনাটা আদায় করে নিতে হবে। একদিন দেখলাম একটি খামারে মারোয়াড়ি মহাজনেরা মাল মাপছে। আমার মনে হলো এরা ওজনে নিরীহ প্রজাদের ঠকাচ্ছে। আমার পাটোয়ারি ও তহসিলদারদের বললাম সমস্ত ব্যবসায়ীর কাঁটা ও দাঁড়ি পরীক্ষা করে দেখতে। 2-4 জন মহাজনকে ধরে মাঝে মাঝে আমার সামনে আনতে লাগলো। তারা ওজনে ঠকাচ্ছে, কারো দাঁড়ির মধ্যে জোচ্চুরি আছে। সেই সব লোককে মহাল থেকে বের করে দিলাম। প্রজাদের এত কষ্টের ফসল আমার মহালে অন্তত কেউ ফাঁকি দিয়ে নিতে পারবে না। দেখলাম শুধু মহাজন নয়, নানা শ্রেণীর লোকে এদের অর্থের ভার লাঘব করবার জন্য ওঁত পেতে রয়েছে। একদিন মনেশ্বর সিং এসে জানালো একজন লোক জমিদারের খাজনা ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। হুকুম হয় তো তাকে ধরে আনবে। বিস্মিত হয়ে বললাম,
পালাচ্ছে কিরকম? দৌড়ে পালাচ্ছে? ঘোড়ার মতো দৌড়চ্ছে হুজুর। এতক্ষণে বড় কুন্ডি পার হয়ে জঙ্গলের ধারে গিয়ে পৌঁছলো। দুর্বৃত্তকে ধরে আনবার হুকুম দিলাম। 1 ঘন্টার মধ্যে 4-5 জন সিপাহী পলাতক আসামিকে আমার সামনে এসে হাজির করল। লোকটাকে দেখে আমার মুখে কথা সরল না। তার বয়স 60-এর কম কোনো মতেই হবে বলে আমার মনে হলো না। মাথার চুল সাদা, গালের চামড়া কুঞ্চিত হয়ে গিয়েছে। চেহারা দেখে মনে হয় সে কতকাল বুভুক্ষ ছিল। এইবার ফুলকিয়া বৈহারের খামারে এসে পেট ভরে খেতে পেয়েছে। শুনলাম সে নাকি ননি চোর নাটুয়া সেজে আজ কদিন বিস্তর পয়সা রোজগার করেছে। গ্রান্ট সাহেবের বটগাছের তলায় একটা খুপড়ির মধ্যে থাকত। আজ কয়েকদিন ধরে সিপাহীরা তার কাছে খাজনার তাগাদা করছে, কারণ এদিকে ফসলের সময়ও ফুরিয়ে এসেছে। আজ তার খাজনা মেটাবার কথা ছিল। হঠাৎ দুপুরের পর সিপাহীরা খবর পায় সেই লোকটি তল্পি তল্পা বেঁধে রওনা হয়েছে। মুনেশ্বর সিং ব্যাপার কি জানতে গিয়ে দেখে আসামি অরণ্য ছেড়ে চলতে আরম্ভ করেছে পূর্ণিয়ার অভিমুখে। মুনেশ্বর সিংয়ের হাঁক শুনে সে নাকি দৌড়তে আরম্ভ করে। তারপরেই এই অবস্থা। সিপাহীদের কথার সত্যতা সম্বন্ধে কিন্তু আমার সন্দেহ জন্মালো। প্রথমত, ননি চোর নাটুয়া মানে যদি বালক শ্রীকৃষ্ণ হয়ে থাকে, তবে এর তা সাজবার কি বয়স এখনো আছে? দ্বিতীয়ত, এরা বলল লোকটি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছিল। এই কথাই বা কি করে সম্ভব? কিন্তু উপস্থিত সকলেই হলফ করে বলল উভয় কথাই সত্য। তাকে কড়া সুরে বললাম, তা তোমার এই দুর্বুদ্ধি কেন হলো? জমিদারকে খাজনা দিতে হয় জানো না? তোমার নাম কি? লোকটা ভয়ে বাতাসের মুখে তাল পাতার মতো কাঁপছিল। আমার সিপাহীগুলোকে ধরে আনতে বলে বেঁধে আনে। তারা যে এই বৃদ্ধ নটের প্রতি খুব সদয় ও মোলায়েম ব্যবহার করেনি, এর অবস্থা দেখে তা বুঝতে দেরি হলো না। লোকটা কাঁপতে কাঁপতে বলল, তার নাম দশরথ। কি জাত, বাড়ি কোথায়? আমরা ভুঁয়ের বামন হুজুর, বাড়ি মুঙ্গের জেলা সাহেবপুর। পালাচ্ছিলে কেন? কই না না তো হুজুর, পালাবো কেন? বেশ, তাহলে খাজনাটার একটা ব্যবস্থা করো। কিছুই তো পাইনি হুজুর। খাজনা দেবো কোথা থেকে? নাচ দেখিয়ে 2টো সর্ষে পেয়েছিলাম, তা বেশি কদিন ওই পেটে খেয়েছি। হনুমানজির কৃপা সবই। সিপাহীরা কিন্তু বলল, সব মিথ্যে কথা, ওর কথা শুনবেন না হুজুর। ও প্রচুর টাকা রোজগার করেছে, ওর কাছেই আছে। হুকুম করেন তোর কাপড় চোপড় সন্ধান করি। লোকটা ভয়ে হাত জোড় করে বলল, হুজুর আমি সত্যি বলছি, আমার কাছে কত আছে। পরে কোমর থেকে একটা গেঁজে বের করে উপর করে ঢেলে বলল, এই দেখুন হুজুর, ওই 13 আনা পয়সাই আছে। আমার কেউ নেই হুজুর। এই বুড়ো বয়সে কেই বা দেবে বলুন? আমি নাচ দেখি এই ফসলের সময় খামারে খামারে বেরিয়ে যা রোজগার করি আর কি। আবার সেই গমের সময় পর্যন্ত এটাই চালাবো। তার এখনো 3 মাস দেরি। যা পাই পেটে 2টো খাই, এই পর্যন্ত। সিপাহীরা বলেছে আমার নাকি 8 আনা খাজনা দিতে হবে। তাহলে আমার তো রইল ওই মোটে 5 আনা। 5 আনায় 3 মাস কি খাবো হুজুর? বললাম, তোমার হাতে আর ওই পোঁটলার মধ্যে কি আছে, বার করো। লোকটা পোঁটলা খুলে দেখালো। তাতে আছে ছোট্ট একখানা টিন মোড়া আরশি, একটা রাংতার মুকুট ময়ূর পাখা সমেত, গালে মাখবার রং, গলায় পরবার পুঁতির মালা ইত্যাদি কৃষ্ণ ঠাকুরের সাজবার উপকরণ। বলল, দেখুন, তবুও বাঁশি নেই হুজুর। একটা টিনের বড় বাঁশি 8 আনার কম হবে না। এখানে নলখাগড়ার বাঁশিতেই কাজ চালিয়েছি। এরা গাঙোতা জাত, এদের বোলানো সহজ নয়। কিন্তু আমাদের মুঙ্গের জেলার লোকেরা সব বড় এলেমদার। বাঁশি না হলে হাসবে, কেউ পয়সা দেবে না হুজুর। আমি বললাম, বেশ, তুমি খাজনা দিতে না পারো, নাচ দেখিয়ে যাও খাজনার বদলে। বৃদ্ধ যেন স্বর্গ পেয়েছে এমন ভাব দেখালো। তারপর গালে মুখে রং মেখে ময়ূর পাখা মাথায়, এই বয়সে সে যখন 12 বছরের বালকের মতো ভঙ্গিতে হেলে দুলে হাত নাড়িয়ে নাচতে নাচতে গান ধরল, তখন হাসবো না কাঁদবো স্থির করতে পারলাম না। আমার সিপাহীরা তো মুখে কাপড় দিয়ে বিদ্রুপের হাসি চাপতে প্রাণপণ চেষ্টা করছে।
তাদের চোখে ননিচোর নাটুয়ার নাচ এক মারাত্মক ব্যাপারে পরিণত হলো। বেচারীরা ম্যানেজার বাবুর সামনে না পারে প্রাণ খুলে হাসতে, না পারে দুর্দমনীয় হাসির বেগ সামলাতে। সেই রকম অদ্ভুত নাচ কখনোই দেখিনি। 60 বছরের বৃদ্ধ কখনো বালকের মতো অভিমানে ঠোঁট ফুলিয়ে কাল্পনিক জননী যশোদার কাছ থেকে দূরে চলে আসছে, কখনো এক গাল হেসে সঙ্গীর রাখাল বালকগণদের মধ্যে চোরা ননির বিতরণ করছে। যশোদা হাত বেঁধে রেখেছেন বলে কখনো জোর হাতে চোখের জল মুছে খুঁত খুঁত করে বালকের মতো সুরে কাঁদছে। সমস্ত জিনিসটা দেখলে হাসতে হাসতে পেটের নাড়ি ছিঁড়ে যায়। দেখবার মতোই বটে। নাচ শেষ হলো। আমি হাততালি দিয়ে যথেষ্ট প্রশংসা করলাম। বললাম, এমন নাচ কখনো দেখিনি হে দশরথ, বড় চমৎকার নাচও তুমি। তোমার খাজনা মাফ করে দিলাম, আর আমার নিজ থেকে এই 2 টাকা বকশিস দিলাম খুশি হয়ে। ভারী চমৎকার নাচও তুমি। 10-12-র মধ্যে ফসল কেনা বেচা শেষ হয়ে গেল। বাড়তি লোক সবাই যে যার দেশে চলে গেল। রইল মাত্র তারা যারা চাষবাস করছে। দোকান পসার উঠে গেল। নাচওয়ালা ফেরিওয়ালা অন্যত্র রোজগারের চেষ্টায় চলে গেল। কার্টুনি জন্মজুরের দল এখনো পর্যন্ত ছিল, শুধু এই সময়ের আমোদ তামাশা দেখবার জন্য। এইবার তারাও বাসা ওঠাবার জোগাড় করতে লাগল। একদিন বেরিয়ে ফেরবার সময় আমি আমার পরিচিত সেই নাকছেদি ভকতের খুপড়িতে দেখা করতে গেলাম। সন্ধ্যার বেশি দেরি নেই। দিগন্তব্যাপী ফুলকিয়া বৈহারের পশ্চিম প্রান্তে একেবারে সবুজ বনরেখার মধ্যে ডুবে টকটকে রাঙা প্রকাণ্ড বড় সূর্যটা অস্ত যাচ্ছে। এখানকার এই সূর্যাস্তগুলি বিশেষত এই শীতকালে এতটাই সুন্দর যে এই সময় মাঝে মাঝে আমি মহালিখারূপের পাহাড়ের সূর্যাস্তের কিছু পূর্বে এই বিস্ময়জনক দৃশ্যটি দেখবার প্রতীক্ষা করি। নাকছেদি তাড়াতাড়ি উঠে কপালে হাত দিয়ে আমায় সেলাম করল। নাকছেদির খুপড়িতে একজন প্রৌঢ়া স্ত্রীলোক আছে। সে যে নাকছেদির স্ত্রী তা অনুমান করা কিছু শক্ত নয়, কিন্তু সে প্রায়ই বাইরের কাজকর্ম অর্থাৎ কাঠ ভাঙা, কাঠ কাটা, দূরবর্তী ভীমদাসটোলার পাতকুয়ো থেকে জল আনা ইত্যাদি নিয়ে থাকে। মঞ্চি সেই মেয়েটি যে আমাকে বুনো হাতির গল্প বলেছিল, সে এসে শুষ্ক কাশের ডাঁটায় বোনা একখানা চেটাই পেতে দিল। তার সেই দক্ষিণ বিহারের দেহাতি ছিকাছিকি বুলির সুন্দর টানের সঙ্গে মাথা দুলিয়ে হাসতে হাসতে বলল, তা কেমন দেখলেন বাবুজি বৈহারের মেলা? বলেছিলাম না কত নাচ তামাশা আমোদ হবে, কত জিনিস আসবে। দেখলেন তো? অনেকদিন আসেননি বাবুজি। হ্যাঁ, বসুন। ওদের খুপড়ির দোরের কাছে লম্বা আধ শুকনো কাহাসের ওপর চাটাই পেতে বসলাম, যাতে সূর্যাস্তটা ঠিক সামনাসামনি দেখতে পাই। চারিদিকে জঙ্গলের গায়ে একটা মৃদু রাঙা আভা পড়েছে, একটা অবর্ণনীয় শান্তি ও নীরবতা বিশাল অরণ্য জুড়ে। মঞ্চির কথার উত্তর দিতে বোধহয় একটু দেরি হয়েছিল। সে আবার কি একটা প্রশ্ন করল, কিন্তু ওর শিকাছিকি বুলি আমি খুব ভালো করে বুঝি না। কি বলল তা বুঝতে না পেরে অন্য একটা প্রশ্ন দ্বারা সেটাকে চাপা দেওয়ার জন্য বললাম, আচ্ছা তোমরা কালই যাবে? হ্যাঁ বাবুজি। বেশ, তা কোথায় যাবে? ওই পূর্ণিয়া কিশনগঞ্জ অঞ্চলে যাব। তারপর বলল, তা নাচ তামাশা কেমন দেখলেন বাবু? বেশ ভালো ভালো লোক গাইয়ে এবার এসেছিল। একদিন ওই ঝোল্লোটালে বড় বকাইন গাছের তলায় একটা লোক মুখে ঢোলক বাজিয়েছিল, শুনেছিলেন? কি চমৎকার বাজিয়েছিল বাবুজি, দারুণ। দেখলাম মঞ্চি নিতান্ত বালিকার মতোই নাচ তামাশায় আনন্দ পায়। এবার কত রকম কি দেখেছে মহা উৎসাহে ও খুশির সুরে তারই বর্ণনা করতে লাগলো। নকশেদি বলল, নে নে, বাবুজি কলকাতায় থাকেন, তোর চেয়ে অনেক কিছুই দেখেছেন। ও এসব বড় ভালোবাসে বাবুজি, ওরই জন্য আমরা এতদিন ধরে এখানে রয়ে গেল। ও বললে, না দাঁড়াও, খামারের নাচ তামাশা লোকজন দেখে তবে যাব। বড্ড ছেলে মানুষ এখনো।
মঞ্চি যে নকশেদির কে হয় তা এতদিন জিজ্ঞাসা করিনি, যদিও ভাবতাম বৃদ্ধের মেয়েই হবে। আজ ওর কথায় আমার আর কোনো সন্দেহ রইল না। বললাম, তা তোমার মেয়ের বিয়ে দিয়েছো কোথায়? নকশেদি আশ্চর্য হয়ে বলল, আমার মেয়ে? কোথায় আমার মেয়ে হুজুর? কেন, এই মঞ্চি তোমার মেয়ে নয়? আমার কথায় সকলের আগে খিলখিল করে হেসে উঠল মঞ্চি। নকশেদির প্রৌঢ়া স্ত্রীও মুখে আঁচল চাপা দিয়ে খুপড়ির ভেতর ঢুকল। নকশেদি অপমানিত হওয়ার সুরে বলল, মানে মেয়ে কি হুজুর, ও আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। বললাম, ও আচ্ছা আচ্ছা। অতঃপর খানিকক্ষণ সবাই চুপচাপ। আমি তো এমন অপ্রতিভ হয়ে পড়লাম যে কথাই খুঁজে পাই না। মঞ্চি বলল, বলছি আগুন করে দিই, আসলে বড্ড শীত তো। শীতটা সত্যই বড় বেশি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন হিমালয় পাহাড় নেমে আসে। পূর্ব আকাশের নিচের দিকটা সূর্যাস্তের আভায় রাঙা, উপরটা কৃষ্ণাভ নীল। খুপড়ি থেকে কিছু দূরে একটা শুকনো কাশ ঝাড়ে মঞ্চি আগুন জ্বালিয়ে দিতে 10-12 ফুট দীর্ঘ ঘাস দাউ দাউ করে জ্বলে উঠল। আমরা জ্বলন্ত কাশ ঝোপের কাছে গিয়ে বসলাম। নকশেদি বলল, বাবুজি, এখনো ও ছেলে মানুষ আছে, ওর জিনিসপত্র কেনার দিকে বেজায় ঝোঁক। ধরুন এবার প্রায় 8-10 মণ সর্ষে মজুরি পাওয়া গিয়েছিল, তার মধ্যে ও একা 3 মণ খরচ করে ফেলেছে জিনিসপত্র কেনবার জন্য। আমি বললাম, গোতর খাটানো মজুরির মাল নিয়ে তুই ওসব কেন কিনছিস? তা ছেলে মানুষ শোনে না, কাঁদে চোখের জল ফেলে। আর বলি কেন তবে হুজুর? মনে মনে ভাবলাম, তরুণী স্ত্রীর বৃদ্ধ স্বামী, না বলি বা আর কি উপায় ছিল। মুন্সি বলল, কেন, তোমায় তো বলেছি কম কাটানোর সময় যখন মেলা হবে তখন আর কিছু কিনবো না। ভালো জিনিসগুলো সস্তায় পাওয়া গেল, তাই তো। সস্তা? বোকা মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে দিয়েছে ও দোকানদার ও ফেরিওয়ালা। সস্তা? 5 সের সর্ষে নিয়ে 1 খানা চিরুনি দিয়েছে বাবুজি। আর বছর 83 রতনগঞ্জের গমের খাবারে। আচ্ছা বাবুজি, নিয়ে আসছি জিনিসগুলো, আপনি বিচার করে বলুন তো সস্তা কিনা। কথা শেষ করেই মুন্সি খুপড়ির দিকে ছুটল এবং কাশ ডাঁটার বোনা ডালা আটা একটা ঝাঁপি হাতে ফিরে এলো। তারপর সে ডালা খুলে ঝাঁপির ভিতর থেকে জিনিসগুলো একে একে বের করে আমার সামনে সাজিয়ে রাখতে লাগলো। এই দেখুন কত বড় কাকুই, 5 সের সর্ষের কমে এমনি তোরা কাকুই হয়? দেখেছেন কেমন চমৎকার রং, শৌখিন জিনিস না? আর এই দেখুন এখন সাবান, কি দারুণ গন্ধটা। আপনিও দেখুন দেখুন, এও নিয়েছে মাত্র 5 সের সর্ষে। সস্তা কিনা আপনি বলুন এবার বাবুজি। সস্তা মনে করতে পারলাম কই, এখন একখানা বাজে সাবানের দাম কলকাতার বাজারে 1 আনার বেশি নয়। 5 সের সর্ষের দাম নয়ালির মুখেও অন্তত 7.5 আনা। এই সরলা বন্য মেয়েরা জিনিসপত্রের দাম জানে না, খুবই সহজ এদের ঠকানো। মুন্সি আরো অনেক জিনিস দেখালো, আহ্লাদের সঙ্গে একবার এটা দেখায় আর একবার ওটা দেখায়। মাথার কাঁটা, পাথরের আংটি, চিনে মাটির পুতুল, এনামেলের ছোট ডিশ, খানিকটা চওড়া লাল ফিতে, এইসব জিনিস দেখলাম। মেয়েদের প্রিয় জিনিসের তালিকা সব দেশেই সব সমাজেই অনেকটা এক। বন্য মেয়ে মুন্সি ও তার শিক্ষিতা ভগিনীর মধ্যে খুব বেশি তফাৎ নেই। জিনিসপত্র সংগ্রহ ও অধিকার করবার প্রকৃতি উভয়েরই প্রকৃতি দত্ত। বুড়ো নকশেদি রাগলে আর কি হবে। কিন্তু সবচেয়ে ভালো জিনিসটি মুন্সি সর্বশেষে দেখাবে বলে চেপে রেখেছে, তা কি আর তখন জানি? এইবার সে গর্বমিশ্রিত আনন্দ ও আগ্রহের সঙ্গে সেটা বের করে আমার সামনে মেলে ধরল। এক ছড়া হলদে ও নীল হিংলাজের মালা। সত্যি
কি খুশি ও গর্বের হাসি না দেখলাম তার মুখে। ও সভ্য বনেদের মতো মনের ভাব গোপন করতে শেখেনি মুন্সিও। একটি অনাবিল নির্ভেজাল নারী আত্মা ওর এইসব সামান্য জিনিসের অধিকারের উচ্ছ্বসিত আনন্দের ভেতর দিয়ে আত্মপ্রকাশ করছে। নারী মনের এমন স্বচ্ছ প্রকাশ দেখবার সুযোগ আমাদের সভ্য সমাজে বড় একটা দেখা যায় না। বলুন দেখি কেমন জিনিস? চমৎকার। কত দাম হতে পারে বাবুজি? কলকাতা আপনারা পড়েন তো? কলকাতায় আমি হিংলাজের মালা পরি না, আমরা কেউই পরি না। তবু আমার মনে হলো এর দাম খুব বেশি হলেও 6 আনার বেশি নয়। বললাম, কত নিয়েছে বলো তো? 17 সর্ষে নিয়েছে। জিতিনি? বলে আর লাভ কি, সে ভীষণ ঠকেছে। এইসব জায়গায় এরকম তো হবেই। কেন শুধু শুধু আমি নকশেদির কাছে বকুনি খাইয়ে ওর মনের এই অপূর্ব আহ্লাদ নষ্ট করতে যাব? আমারই অনভিজ্ঞতার ফলে এই বছরে এমন অবস্থা হয়েছে। আমার উচিত ছিল ফেরিওয়ালাদের জিনিসপত্র দরের ওপর কড়া নজর রাখা, কিন্তু আমি নতুন লোক এখানে, কি করে জানবো এদেশের ব্যাপার? ফসল মারবার সময় মেলা হয় তাই তো জানতাম না। আগামী বছর যাতে না ঘটে তার ব্যবস্থা করতে হবে। পরদিন সকালে নকশেদি তার 2 স্ত্রী ও পুত্রকন্যা নিয়ে এখান থেকে চলে গেল। যাওয়ার পূর্বে আমার খুপরিতে নকশেদি খাজনা দিতে আসলো। সঙ্গে আসলো মঞ্চি। দেখি মঞ্চি গলায় সেই হিংলাজের মালা ছড়াটি পরে এসেছে। হাসি মুখে বলল, আবার আসবো ভাদ্র মাসে মকাই কাটতে, তখন থাকবেন তো বাবুজি? আর আর আমরা জঙ্গলি হর্তুকির আচারও করি শ্রাবণ মাসে, আপনার জন্য আনবো কিন্তু। হ্যাঁ, মঞ্জিকে বড়ই ভালো লেগেছিল। চলে গেলে দুঃখিতই হলাম। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে মাইল 15-20 দূরে একটা বিস্তৃত শাল ও বিড়ির পাতার জঙ্গল সেবার কালেক্টরের নিলামে ডাক হবে খবর পাওয়া গেল। আমাদের হেড অফিসে তাড়াতাড়ি একটা খবর দিতে তার যোগে আদেশ পেলাম বিড়ির পাতার জঙ্গল যেন আমি ডেকে নিই। কিন্তু তার পূর্বে জঙ্গলটা একবার আমার নিজের চোখে দেখা দরকার। কি আছে না আছে না জেনে নিলাম ডাকতে আমি প্রস্তুত নই। এদিকে নিলামের দিনও কাছেবর্তী। তার পাওয়ার পরদিনই সকালে রওনা হয়ে গেলাম। আমার সঙ্গের লোকজন খুব ভোরে বাক্স, বিছানা ও জিনিসপত্র মাথায় রওনা হয়েছিল। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় কারো নদী পার হওয়ার সময় তাদের সঙ্গে দেখা হলো। সঙ্গে ছিল আমাদের পাটোয়ারি বনোয়ারি লাল। কারো ক্ষীণকায় পার্বত্য স্রোতস্বিনী হাঁটুখানেক জল ঝিরঝির করে উপল রাশির মধ্য দিয়ে প্রবাহিত। আমরা দুজনে ঘোড়া থেকে নামলাম, নয়তো পিছল পাথরের নুড়িতে ঘোড়া পা হড়কে পড়ে যেতে পারে। বনোয়ারি পাটোয়ারি বলল, এইখানেই রান্না বান্না করে নিলে হয় হুজুর, এরপরে জল পাওয়া যায় কিনা তার ঠিক নেই যে। নদীর দুপারেই জনহীন অরণ্যভূমি, তবে বড় জঙ্গল নয়, ছোটখাটো কেঁদো, পলাশ ও শালের জঙ্গল, খুব ঘন ও প্রস্তরাকীর্ণ। লোকজনের চিহ্ন কোনো দিকেই নেই। আহারাদির কাজ খুব সংক্ষেপে সারিলেও সেখান থেকে রওনা হতে 1টা বেজে গেল। বেলা যখন যায় তখনও জঙ্গলের কুল কিনারা নেই। আমার মনে হলো আর বেশি দূর অগ্রসর না হয়ে একটা বড় গাছের তলায় আশ্রয় নেওয়া ভালো। অবশ্য বনের মধ্যে এর পূর্বে 2টি বন্য গ্রাম ছাড়িয়ে এসেছি। একটার নাম কুলপাল, আরেকটার নাম বুরুটি। কিন্তু সে প্রায় বেলা 3টের সময়। তখন যদি জানা থাকতো সন্ধ্যার সময়তেও জঙ্গল শেষ হবে না, তাহলে সেখানেই রাত্রি কাটাবার ব্যবস্থা করা যেত। বিশেষ করে সন্ধ্যার পূর্বে জঙ্গল বড় ঘন হয়ে আসলো। আগে ছিল ফাঁকা জঙ্গল, এখন যেন ক্রমেই চারিদিকে বড় বড় বনস্পতির দল ভিড় করে সরু সুঁড়িপথ চেপে ধরেছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানটাতে তো চারিদিকেই বড় বড় গাছ, আকাশ দেখা যায় না।
নৈশ অন্ধকার ইতিমধ্যেই ঘনিয়ে এসেছে। বোধহয় আরো দেরি হয়ে গিয়েছিল আমার এই বারবার জঙ্গলের দৃশ্য হাঁ করে থমকে দাঁড়িয়ে দেখবার ফলে। বেচারি বনোয়ারি পাটোয়ারি আমার তাঁবে কাজ করে। সে জোর করে আমায় কিছু বলতে না পারলেও মনে মনে নিশ্চয় ভাবছে, এই বাঙালি বাবুটির মাথায় নিশ্চয় দোষ আছে। একে দিয়ে জমিদারির কাজ আর কতদিনে চলবে? একটা বড় আসান গাছের তলায় সবাই মিলে আশ্রয় নেওয়া গেল। আমরা আছি সব শুদ্ধ ৮-১০ জন। বনোয়ারি বলল, বড় একটা আগুন করো, আর সবাই কাছাকাছি ঘেঁষে থেকো, ছড়িয়ে থেকো না, নানা রকমের বিপদ এই জঙ্গলে রাত্রিকালে। গাছের নিচে ক্যাম্প চেয়ার পেতে বসে আছি। মাথার ওপর অনেক দূর পর্যন্ত ফাঁকা আকাশ, এখনো অন্ধকার নামেনি। এমন সময় আমাদের এক কুলি এসে পাটোয়ারির কাছে বলল, একটু দূরে জঙ্গলের শুষ্ক ডালপালা কুড়োতে গিয়ে সে একটা জিনিস দেখেছে। জায়গাটা নাকি বিশেষ ভালো নয়, ভূত বা পরীর আড্ডা। এখানে তাঁবু হয়তো না ফেললেই ভালো হতো। পাটোয়ারি বলল, চলুন হুজুর, দেখে আসি কি জিনিসটা। কিছু দূরে জঙ্গলের মধ্যে একটা জায়গায় দেখিয়ে কুলিটা বলল, ওইখানে নিকটে কি দেখুন হুজুর, আর কাছে যাব না। বনের মধ্যে কাঁটা লতা ঝোপ থেকে মাথা উঁচু স্তম্ভের মাথায় একটা বিকট মুখ খোদাই করা। সন্ধেবেলা দেখলে ভয় পাওয়ারই কথা বটে। মানুষের হাতের তৈরি এই বিষয়ে ভুল নেই, কিন্তু জনহীন জঙ্গলের মধ্যে এই স্তম্ভ কোথা থেকে আসলো বুঝতে পারলাম না। জিনিসটা কতদিনের প্রাচীন তাও বুঝতে পারলাম না। সে রাত্রি কোনো ক্রমে কেটে গেল। সকালে উঠে বেলা ৯টার মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে জঙ্গলের বর্তমান মালিকের জনৈক কর্মচারীর সঙ্গে দেখা হলো। সে আমায় জঙ্গল দেখিয়ে বেড়াচ্ছে। হঠাৎ জঙ্গলের মধ্যে একটা শুকনো নালার ওপারে ঘন বনের মধ্যে দেখি একটা প্রস্তর স্তম্ভের শীর্ষ জাগিয়ে আছে, ঠিক কাল সন্ধেবেলার সেই স্তম্ভটার মতো। সেই রকমেরই বিকট একটা মুখ খোদাই করা। আমার সঙ্গে বনোয়ারি পাটোয়ারি ছিল, তাকেও দেখালাম। মালিকের কর্মচারী স্থানীয় লোক। সে বলল, ও আরো ৩-৪টে আছে হুজুর এই অঞ্চলে, জঙ্গলের মধ্যে মধ্যে। এ দেশে আগে অসভ্য বুনো জাতির রাজ্য ছিল, ও তাদেরই হাতের তৈরি। ওগুলো হলো সীমারার নিশানদিহি খাম্বা। বললাম, খাম্বা কি করে জানলে? চিরকাল শুনে আসছি বাবুজি, তাছাড়া এই রাজার বংশধর এখনো বর্তমান। বড় কৌতূহল হলো। আচ্ছা, তা কোথায় পাওয়া যাবে? লোকটা আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই জঙ্গলের উত্তর সীমানায় একটা ছোট বস্তি আছে, সেখানে থাকেন। এই অঞ্চলে তার বড় খাতির। আমরা শুনেছি উত্তর হিমালয় পাহাড় আর দক্ষিণ মে ও ছোটা নাগপুর সীমানা, আর পূর্বে কুশি নদী, পশ্চিমে মুঙ্গের। এই সীমানার মধ্যে সমস্ত পাহাড় জঙ্গলের রাজা ছিল ওর পূর্বজ। মনে পড়ল, পূর্বেও আমার কাছারিতে একবার গনোরি তেওয়ারি স্কুল মাস্টার গল্প করেছিল বটে। এ অঞ্চলের আদিম জাতীয় রাজার বংশধর এখনও আছে। এখন হঠাৎ সে কথা মনে পড়ে গেল। জঙ্গলের মালিকের সেই কর্মচারীর নাম বুদ্ধু সিং। বেশ বুদ্ধিমান, এখানে অনেক কাল চাকরি করছে। এইসব বন পাহাড় অঞ্চলের অনেক ইতিহাস সে জানে দেখলাম। বুদ্ধু সিং বলল, মুঘল বাদশাহের আমলে এরা মুঘল সৈন্যদের সাথে লড়েছে। ওই জঙ্গলের মধ্যে দিয়ে তারা যখন বাংলাদেশ যেত, এরা উপদ্রব করত তীর ধনুক দিয়ে। শেষে রাজমহলে যখন মুঘল সুবেদাররা থাকতেন, তখন ওদের রাজ্য চলে যায়। ভারী বীর বংশ এরা। এখন আর কিছুই নাই। যা কিছু বাকি ছিল ও 1882 সালের সাঁওতাল বিদ্রোহের পর সব চলে যায়। সাঁওতাল বিদ্রোহের নেতা এখনো বেঁচে আছেন। তিনি এখনকার রাজা, নাম দবরুপান্না বীরবর্দী। খুব বৃদ্ধ আর খুব গরিব।
কিন্তু এ দেশের সকল আদিম জাতি এখনো তাকে রাজার সম্মান দেয়। রাজা না থাকলেও রাজা বলেই মানে। সেই রাজার সঙ্গে দেখা করবার বড়ই ইচ্ছে হল। রাজ সন্দর্শনে যেতে হলে কিছু অন্তত নজর নিয়ে যাওয়া উচিত। যার যা প্রাপ্য সম্মান তাকে তা না দিলে কর্তব্যের হানি ঘটে। কিছু ফলমূল, গোটা 2 বড় মুরগি বেলা 1টার মধ্যে কাছেবর্তী বস্তি থেকে কিনে আনলাম। এদিকের কাজ শেষ করে বেলা 2টোর পরে বুদ্ধ সিংকে বললাম, চলো রাজার সঙ্গে দেখা করে আসি। বুদ্ধ সিং তেমন উৎসাহ দেখালো না। বলল, আপনি সেখানে কি যাবেন হুজুর? আপনাদের সঙ্গে দেখা করবার উপযুক্ত নয়। ও পাহাড়ি অসভ্য জাতের রাজা। তা বলে কি আপনাদের সমান সমান কথা বলবার যোগ্য বাবুজি? তেমন কিছু নয়। তার কথা না শুনেই আমি ও বনোয়ারিলাল রাজধানীর দিকে এগোলাম। তাকেও সঙ্গে নিয়ে নিলাম। রাজধানীটা খুব ছোট, 20-25 ঘর লোকের বাস। ছোট ছোট মাটির ঘর, খাপড়ার চাল, পরিষ্কার করে লেপা পোঁছা। দেওয়ালের গায়ে মাটির ছাপ, পদ্ম, লতা প্রভৃতি গড়া। ছোট ছোট ছেলেরা খেলা করে বেড়াচ্ছে, স্ত্রী লোকেরা গৃহকর্ম করছে। কিশোরী ও যুবতী মেয়েদের সুঠাম গড়ন ও নিটোল স্বাস্থ্য, মুখে কেমন সুন্দর একটা লাবণ্য প্রত্যেকেরই। সকলেই আমাদের দিকে অবাক হয়ে চেয়ে রইল। বুদ্ধ সিং একজন স্ত্রীলোককে বলল, রাজা ছেড়ে। স্ত্রীলোকটি বলল সে দেখেনি, কোথায় আর যাবে, বাড়িতেই আছে। আমরা গ্রামে যেখানে এসে দাঁড়ালাম, বুদ্ধ সিংয়ের ভাবে মনে হলো এইবার রাজপ্রাসাদের সম্মুখে নীত হয়েছি। অন্য ঘরগুলির সঙ্গে রাজপ্রাসাদের পার্থক্য একমাত্র লক্ষ্য করলাম যে এর চারিপাশ পাথরের পাঁচিলে ঘেরা। বস্তির পিছনেই অনুচ্চ পাহাড়, সেইখান থেকেই পাথর আনা হয়েছে। রাজবাড়িতে ছেলে মেয়ে অনেকগুলি, কতগুলি খুব ছোট। তাদের গলায় পুঁতির মালা ও নীল ফলের বীজের মালা। 2-1টি ছেলে মেয়ে দেখতে বেশ সুশ্রী। 16-17 বছরের একটি মেয়ে বুদ্ধ সিংয়ের ডাকে ছুটে বাইরে এসেই আমাদের দেখে অবাক হয়ে গেল। তার চোখের চাহনি দেখে মনে হলো কিছুমাত্র ভয়ও পেয়েছে। মেয়েটি কে? বুদ্ধ সিংকে জিজ্ঞাসা করলাম। বুদ্ধ সিং বলল, রাজার নাদির মেয়ে আছে হুজুর। রাজা বহুদিন জীবিত থেকে নিশ্চয়ই বহু যুবক ও প্রৌঢ়াকে রাজ সিংহাসনে বসবার সৌভাগ্য থেকে বঞ্চিত করে রেখেছেন। মেয়েটি বলল, এসো আমার সঙ্গে, জ্যাঠামশাই ও পাহাড়ের নিচে পাথরে বসে আছে, এসো। বললাম, মেয়েটির নাম জিজ্ঞেস করো তো। বুদ্ধ সিং বলল, আগে ওর নাম ভানুমতি। বাহ, বেশ সুন্দর নাম তো, ভানুমতি, রাজকন্যা ভানুমতি। ভানুমতি নিটোল স্বাস্থ্যবতী সুঠাম মেয়ে, লাবণ্য মাখা মুখশ্রী, তবে পরনের কাপড় সভ্য সমাজের শোভনতা রক্ষা করবার উপযুক্ত প্রমাণ মাপের নয়। মাথার চুল রুক্ষ, গলায় কড়ি ও পুঁতির দানা। দূর থেকে একটা বকাইন গাছ দেখিয়ে ভানুমতি বলল, তোমরা যাও, জ্যাঠামশাই ও গাছের তলায় বসে গাই চড়াচ্ছেন, যাও। গরু চড়াচ্ছেন কিরকম? প্রায় চমকে উঠেছিলাম বোধহয়। এই সমগ্র অঞ্চলের রাজা, সাঁওতাল বিদ্রোহের নেতা দবরু পান্না বীরবর্দী গরু চড়াচ্ছেন। কিছু জিজ্ঞাসা করবার পূর্বে মেয়েটি চলে গেল এবং আমরা আর কিছু অগ্রসর হয়ে বকাইন গাছের তলায় এক বৃদ্ধকে কাঁচা শাল পাতায় তামাক জড়িয়ে ধূমপানরত দেখলাম। বুদ্ধ সিং বলল, সালাম রাজা সাহিব। রাজা দবরু পান্না কানে শুনতে পেলেও চোখে খুব ভালো দেখতে পান বলে মনে হলো না। বলল, কে? বুদ্ধ সিং? হ্যাঁ, সঙ্গে কে? একজন বাঙালি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। উনি কিছু নজর এনেছেন, আপনাকে নিতে হবে। আমি নিজে গিয়ে বৃদ্ধের সামনে মুরগি ও জিনিস কয়েকটি নামিয়ে রাখলাম। বললাম,
আপনি দেশের রাজা? আপনার সঙ্গে দেখা করবার জন্য বহু দূর থেকে এসেছি। বৃদ্ধের দীর্ঘায়িত চেহারার দিকে চেয়ে আমার মনে হলো যৌবনের রাজা দবরুপান্না খুব যে সুপুরুষ ছিলেন তাতে সন্দেহ নেই। মুখশ্রীতে বুদ্ধির ছাপ সুস্পষ্ট। বৃদ্ধ খুবই খুশি হলেন। কোথা ঘর? আমার দিকে ভালো করে চেয়ে দেখলেন। কলকাতা। ও অনেক দূর, বহুত সুন্দর জায়গা শুনেছি ও কলকাতা। তা আপনি কখনো যাননি? না 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 না, আমরা কি শহরে যেতে পারি? এই জঙ্গলে আমরা থাকি ভালো। তা বসো বসো বসো। ভানুমতি কোথা গেল? ভানুমতি, ও ভানুমতি। এই বলে রাজা ভানুমতিকে ডাকল। মেয়েটি ছুটতে ছুটতে এসে বলল, জি। শোনো, এই বাঙালি বাবু তার সঙ্গে লোকজন আজ আমার এখানে থাকবেন ও খাওয়া দাওয়া করবেন। আমি প্রতিবাদ করে বললাম, আরে না না, সে কি, আমরা এক্ষুনি চলে যাব, আপনার সঙ্গে দেখা করি, আমাদের থাকার বিষয়। না 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 না, তা হতে পারে না। ভানুমতি, এই জিনিসগুলা নিয়ে যা, এখান থেকে যা, নিয়ে যা। আমার ইঙ্গিতে বনোয়ারি লাল পাটোয়ারি নিজের জিনিসগুলো বয়ে অদূরবর্তী রাজার বাড়িতে নিয়ে গেল ভানুমতির পিছু পিছু। বৃদ্ধের কথা অমান্য করতে পারলাম না। বৃদ্ধের দিকে চেয়েই আমার সম্ভ্রমে মন পূর্ণ হয়ে গিয়েছিল। সাঁওতাল বিদ্রোহ নেতা, প্রাচীন অভিজাত বংশীয় বীর দবরুপান্না আমাকে থাকতে অনুরোধ করেছেন। এই অনুরোধ আদেশেরই সামিল। রাজা দবরুপান্না অত্যন্ত দরিদ্র দেখেই বুঝেছিলাম। তাকে গরু চড়াতে দেখে প্রথমটা আশ্চর্যই হয়েছিলাম বটে, কিন্তু পরে ভেবে দেখলাম ভারতবর্ষের ইতিহাসে রাজা দবরুপান্নার অপেক্ষা অনেক বড় বড় রাজা অবস্থা বৈগুণ্য গোচারণ অপেক্ষাও হীনতর বৃত্তি অবলম্বন করেছিলেন। রাজা নিজের হাতে শালপাতার একটা চুরুট ধরিয়ে আমার হাতে দিলেন। দেশলাই নেই, গাছের তলায় আগুন করাই আছে, তা থেকে একটা পাতা জ্বালিয়ে সম্মুখে ধরলেন। বললাম, আপনারা এই দেশের প্রাচীন রাজবংশ, আপনাদের দর্শনে পুণ্য আছে। দবরুপান্না বললেন, এখন আর কি আছে, আমাদের বংশ সূর্য বংশ, এই পাহাড় জঙ্গল সারা পৃথিবী আমাদের রাজ্যে ছিল। আমি যৌবন বয়সে কোম্পানির সঙ্গে লড়েছি, এখন আমার বয়স অনেক, যুদ্ধে হেরে গেলাম, তারপর আর কিছু নাই, কিছু না। এই অরণ্য ভূভাগের বহিস্থিত অন্য পৃথিবীর খবর দবরুপান্না রাখেন বলে মনে হলো না। তাহার কথার উত্তরে কি একটা বলতে যাচ্ছি, এমন সময় একজন যুবক এসে সেখানে দাঁড়ালো। রাজা দবরু বললেন, আমার ছোট নাতি দবরুপান্না, ওর বাবা এখানে নেই, লজিমপুরের রানী সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছে। আরে জগরু, বাবুজির জন্য খাওয়া দাওয়ার জোগাড় কর। যুবক যেন নবীন শালতরু, পেশিবহুল সবল নধর দেহ। সে বলল, বাবুজি, সজারুর মাংস খান আপনি? পাহাড়ের ওপারে বনের ফাঁদ পেতে রেখেছিলাম, আজ রাতে 2টি সজারু পড়েছে। শুনলাম রাজার 3টি ছেলে, তাদের 8-10টি করে ছেলে মেয়ে। এই বৃহৎ রাজ্য পরিবারের সকলেই এই গ্রামে একত্র থাকে। শিকার ও গোচারণ প্রধান উপজীবিকা। এ বাদে বনের পাহাড়ি জাতিদের বিবাদ বিসংবাদ, রাজার কাছে বিচার প্রার্থী হয়ে আসলে কিছু কিছু ভেট ও নজরানা দিতে হয়। দুধ, মুরগি, ছাগল, পাখির মাংস বা ফলমূল। বললাম, আপনাদের চাষবাস আছে? না, ও সব আমাদের বংশে নিয়ম নেই। শিকার করার মান সকলের চেয়ে বড়,
তাও এক সময় ছিল বর্ষা নিয়ে শিকার করা সবচেয়ে গৌরবের। তীর ধনুকের শিকার দেবতার কাজে লাগে না, ও বীরের কাজ নয়। তবে তবে এখনই সবই চলে। আমার বড় ছেলে মুঙ্গের থেকে একটা বন্দুক কিনে এনেছে, আমি কখনো ছুঁইনি। বর্ষা ধরে শিকার হলো আসল শিকার। ভানুমতি আবার এসে একটা পাথরের ভাঁড় আমার সামনে রেখে চলে গেল। রাজা বললেন, তেল মাখুন, কাজেই চমৎকার ঝর্ণা, স্নান করে আসেন সকলে। ভানুমতি একটা ধামায় চাল ও মেটে আলু এনে দিল। জগরু সজারু ছাড়িয়ে মাংস এনে রাখল কাঁচা শালপাতার পাত্রে। ভানুমতি আরেকবার গিয়ে দুধ ও মধু আনল। আমার সঙ্গে ঠাকুর ছিল না। বনোয়ারি মেটে আলু ছাড়াতে বসল। আমি রাঁধবার চেষ্টায় উনুন ধরাতে গেলাম, কিন্তু বড় বড় কাঠের সাহায্যে উনুন ধরানো কষ্টকর। দু একবার চেষ্টা করে পারলাম না। তখন ভানুমতি তাড়াতাড়ি একটা পাখির শুকনো বাসা এনে উনুনের মধ্যে পুড়ে দিতে আগুন বেশ জ্বলে উঠল। দিয়েই দূরে সরে গিয়ে দাঁড়াল। ভানুমতি রাজকন্যাই বটে, কিন্তু বেশ অমায়িক স্বভাবের রাজকন্যা, অথচ দিব্য সহজ ও সরল মর্যাদা জ্ঞান। রাজা দব্রুপান্না সবসময় রান্নাঘরের দুয়ারটির কাছে বসে রইলেন, আতিথ্যের এতটুকু ত্রুটি যাতে না ঘটে। আহারাদির পর বললেন, আমার তেমন বেশি ঘর দৌড়ো নেই, আপনাদের বড় কষ্ট হলো। এই বনের মধ্যে পাহাড়ের উপরে আমার বংশের রাজাদের প্রকাণ্ড বাড়ির চিহ্ন এখনো আছে। আমি বাপ ঠাকুরদার কাছে শুনেছি বহু প্রাচীনকালে ওখানে আমার পূর্বপুরুষেরা বাস করতেন। সেদিন কি এখন আর আছে? আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত দেবতা এখনো সেখানে আছেন। আমার বড় কৌতূহল হলো। বললাম, যদি একবার দেখতে যাই তাতে কি কোনো আপত্তি আছে রাজা সাহেব? এর আবার আপত্তি কি? তবে দেখবার এখন বিশেষ কিছু নেই। আচ্ছা চলুন আমি যাব। জগরু, আমরাকে সাথে এসো। আমি আপত্তি করলাম। 92 বছরের বৃদ্ধকে আর পাহাড়ে উঠবার কষ্ট দিতে মন সরল না। সে আপত্তি অবশ্য টিকল না। রাজা সাহেব হেসে বললেন, ও পাহাড়ে আমায় তো প্রায় উঠতে হয়। ওর গায়ে আমার বংশের সমাধি স্থান। প্রত্যেক পূর্ণিমায় আমার সেখানে যেতে হয়। চলুন সে জায়গাও দেখাবো। উত্তর পূর্ব কোণ থেকে অনুচ্চ শৈলমালা এক স্থানে যেন হঠাৎ ঘুরে পূর্বমুখী হওয়ার দরুন একটা খাঁজের সৃষ্টি করেছে। এই খাঁজের নিচে একটা উপত্যকা। শৈলশানুর অরণ্য সারা উপত্যকা ব্যাপী যেন সবুজের ঢেউয়ের মতো নেমে এসেছে, যেমন ঝর্ণা নামে পাহাড়ের গাবে। অরণ্য এখানে ঘন নয়, ফাঁকা ফাঁকা বনের গাছের মাথায় মাথায় সুদূর চক্রবাল রেখায় নীল শৈলমালা। বোধহয় গয়া কি রামগড়ের দিকে যত দূর দৃষ্টি চলে শুধুই বনশীর্ষ। কোথাও উঁচু বড় বড় বনস্পতি সংকুল, কোথাও নিচু চারা শাল ও চারা পলাশ। জঙ্গলের মধ্যে সরু পথ বেয়ে পাহাড়ের উপর উঠলাম। এক জায়গায় খুব বড় পাথরের চাই আড়ভাবে পোঁতা, ঠিক যেন একখানা পাথরের কড়ি বা ঢেঁকির আকারের। তার নিচে কুম্ভকারদের হাঁড়ি কলসি পোড়ানো পনের গর্তের মতো, কিংবা মাঠের মধ্যে খ্যাঁকশিয়ালি যেমন গর্ত কাটে, এই ধরনের প্রকাণ্ড একটা বড় গর্তের মুখ। গর্তের মুখে চারা শালের বন। রাজা দব্রু বললেন, এই গর্তের মধ্যে ঢুকতে হবে। আসুন আমার সঙ্গে, কোনো ভয় নেই। জগরু, আগে যাও। প্রাণ হাতে করে গর্তের মুখে ঢুকলাম।
বাঘ ভাল্লুক তো থাকতেই পারে, না থাক সাপ তো আছেই। গর্ভের মধ্যে হামাগুড়ি দিয়ে খানিক দূর গিয়েই তবে সোজা হয়ে দাঁড়ানো গেল। ভেতরটা ভয়ানক অন্ধকার বলে প্রথমটা মনে হলো, কিন্তু চোখ অন্ধকারে কিছুক্ষণ অভ্যস্ত হয়ে গেলে আর অসুবিধে হলো না। জায়গাটা প্রকাণ্ড একটা গুহা, 20-22 হাত লম্বা, হাত 15 চওড়া। উত্তর দিকে দেওয়ালের গায়ে আবার একটা খ্যাঁকশিয়ালির মতো বড় গর্ত। সেইখান দিয়ে খানিক দূর গেলে দেওয়ালের ওপারে ঠিক এই রকম নাকি আরও একটা গুহা আছে, কিন্তু সেটাতে আমরা ঢোকবার আগ্রহ বিশেষ দেখালাম না। গুহার ছাদ খুব একটা উঁচু নয়, একটা মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে হাত উঁচু করলে ছাদ ছুঁতে পারে। চামসে ধরনের গন্ধ গুহার মধ্যে, বাদুড়ের আড্ডা, এছাড়া ভাম, শ্রীগাল, বনবিড়াল প্রভৃতি থাকে বলে শোনা গেল। বনোয়ারি পাটোয়ারি চুপি চুপি বলল, হুজুর চলুন বাইরে, এখানে আর বেশি দেরি করবেন না। এটাই নাকি দবরু পান্নার পূর্বপুরুষদের দুর্গপ্রাসাদ। আসলে এটা একটি বড় প্রাকৃতিক গুহা। প্রাচীনকালে পাহাড়ের উপর দিকের মুখওয়ালা এই গুহায় আশ্রয় নিলে শত্রুর আক্রমণ থেকে সহজেই আত্মরক্ষা করা যেত। রাজা বললেন, এর আর একটা গুপ্ত মুখ আছে, সে কাউকে বলা নিয়ম নয়। সে কেবল আমার বংশের লোক ছাড়া কেউ জানে না। যদিও এখন এখানে কেউ বাস করে না, তবুও এই নিয়ম চলে আসছে বংশে। গুহাটা থেকে বের হয়ে ধরে প্রাণ আসলো। তারপর আরও খানিকটা উঠে এক জায়গায় প্রায় 1 বিঘা জমি জুড়ে বড় বড় সরু মোটা ঝুড়ি নামিয়ে পাহাড়ের মাথার অনেকখানি ব্যাপী এক বিশাল বটগাছ। রাজা দবরু পান্না বললেন, জুতা খুলে চলুন মেহেরবানি করে। বটগাছ তলায় যেন চারিধারে বড় বড় বাটনা বাটা শিলের আকারের পাথর ছড়ানো। রাজা বললেন, এটাই তার বংশের সমাধি স্থান। এক একখানা পাথরের তলায় এক একটা রাজবংশীয় লোকের সমাধি। বিশাল বটতলার সমস্ত স্থান জুড়ে সেই রকম বড় বড় শিলাখণ্ড ছড়ানো। কোনো কোনো সমাধি খুবই প্রাচীন। দুদিক থেকে ঝুড়ি নেমে যেন সেগুলিকে সাঁড়াশির মতো আটকে ধরেছে। সেই সব ঝুড়ি আবার গাছের গুঁড়ির মতো মোটা হয়ে গিয়েছে। কোনো কোনো শিলাখণ্ড ঝুড়ির তলায় একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে। এইটা থেকে সেগুলির প্রাচীনত্ব অনুমান করা যায়। রাজা দবরু বললেন, এই বটগাছ আগে এখানে ছিল না, অন্য অন্য গাছের বন ছিল। একটা ছোট বট চারা ক্রমে বেড়ে অন্য অন্য গাছ মেরে ফেলে দিয়েছে। এই বটগাছটা এত পুরানা আছে যে এর আসল গুঁড়ি নাই। ঝুড়ি নেমে যে গুঁড়ি হয়েছে তারাই এখন রয়েছে। গুঁড়ি কেটে উপরে ফেললে দেখবেন ওর তলায় কত পাথর চাপা পড়ে আছে। এইবার বুঝুন কিতনা পুরানা সমাধি স্থান এটা। স্থানটির গাম্ভীর্য, রহস্য ও প্রাচীনত্বের ভাব অবর্ণনীয়। তখন বেলা প্রায় হেলে পড়েছে। হলদে রোদ পত্ররাশির গায়ে, ডাল ও ঝুড়ির অরণ্যে, ঝঞ্ঝুরির অন্য চূড়ায়, দূর বনের মাথায়। অপরাহ্নের সেই ঘনায়মান ছায়া এই সুপ্রাচীন রাজসমাধিকে যেন আরো গম্ভীর, রহস্যময় সৌন্দর্য দান করল। মিশরের প্রাচীন সম্রাটের সমাধিস্থল থিবস নগরের অদূরবর্তী ভ্যালি অফ দ্য কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি। পাবলিসিটি ও ঢাক পেটানোর অনুগ্রহে সেখানকার বড় বড় হোটেলগুলি মরশুমের সময় লোকে গিজগিজ করে। ভ্যালি অফ দ্য কিংস অতীতকালের কুয়াশায় যত না অন্ধকার হয়েছিল, তার অপেক্ষাও অন্ধকার হয়ে যায় দামি সিগারেট ও চুরুটের ধোঁয়ায়। কিন্তু তার চেয়ে কোনো অংশের রহস্যে ও সপ্রতিষ্ঠ মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনিবার্য নৃপাতীদের সমাধিস্থল। ঘন অরণ্যভূমির ছায়ায়
শৈলশ্রেণীর অন্তরালে যা চিরকাল আত্মগোপন করে আছে ও থাকবে। ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে রাজসমাধি ও বর তরুতল আবৃত হওয়ার আগেই আমরা সেদিন পাহাড় থেকে নেমে এলাম। নামবার পথে এক স্থানে জঙ্গলের মধ্যে একখানা খাড়া সিঁদুর মাখা পাথর, আশেপাশে মানুষের হস্তরোপিত গাঁদা ফুলের ও সন্ধ্যামণি ফুলের গাছ, সামনে আর একখানা বড় পাথর, তাতেও সিঁদুর মাখা। বহুকাল থেকে নাকি এই দেবস্থান এখানে প্রতিষ্ঠিত। রাজবংশের ইনি কুলদেবতা। পূর্বে এখানে নরবলি হতো। সম্মুখের বড় পাথরখানাই জুপ রূপে ব্যবহৃত হতো। এখন পায়রা ও মুরগি বলি প্রদত্ত হয়। জিজ্ঞাসা করলাম, কি ঠাকুর ইনি? রাজা দবরু বললেন, তার বারো বুনো মহিষের দেবতা। মনে পড়ে গেল গত শীতকালে গনু মাহাতোর মুখে শোনা সেই গল্প। রাজা দবরু বললেন, তার বারো বড় জাগ্রত দেবতা। তিনি না থাকলে শিকারীরা চামড়া আর সিংহের লোভে বুনো মহিষের বংশ নির্বংশ করে ছেড়ে দিত। উনি রক্ষা করেন। ফাঁদে পড়বার মুখে তিনি মহিষদের দলের সামনে দাঁড়িয়ে হাত তুলে বাধা দেন। কত লোক দেখেছে সেটা। সেই অরণ্যচারী আদিম সমাজের দেবতাকে সভ্য জগতে কেউই মানে না, জানেও না। কিন্তু এটা যে কল্পনা নয় এবং এই দেবতা যে সত্যই আছেন তা কিন্তু সত্যই মনে উদয় হয়েছিল সেই বিজন বন্যজন্তু অধুষ্ঠিত অরণ্য ও পর্বত অঞ্চলের নিবিড় সৌন্দর্য ও রহস্যের মধ্যে বসে। অনেকদিন পরে কলকাতায় ফিরে একবার দেখেছিলাম বড় বাজারে জ্যৈষ্ঠ মাসের ভীষণ গরমের দিনে এক পশ্চিমা গাড়োয়ান বিপুল বোঝাই গাড়ির মহিষ দুটোকে প্রাণপণে চামড়ার পাঁচন দিয়ে নির্মমভাবে মারছে। সেই দিন মনে হয়েছিল, হায় দেব ডাঁড়বার, এ তো ছোট নাগপুর বা মধ্যপ্রদেশের অরণ্যভূমি নয়। এখানে তোমার দয়ালু হস্ত এই নির্যাতিত পশুকে কি করেই বা রক্ষা করবে? এ হলো বিংশ শতাব্দীর আর্য সভ্যতা দৃপ্ত কলকাতা। এখানে বিজিত আদিম রাজা তবরু পান্নার মতোই তুমিও অসহায়। আমি নওয়াদা থেকে মোটর বাস ধরে গয়ায় আসবো বলে সন্ধ্যার পরেই রওনা হলাম। বনোয়ারি আমাদের ঘোড়া নিয়ে তাঁবুতে ফিরল। আসার সময় আরো একবার রাজকুমারী ভানুমতির সঙ্গে দেখা হয়েছিল। সে এক বাটি মহিষের দুধ নিয়ে আমাদের জন্য দাঁড়িয়েছিল রাজবাড়ির দ্বারে। হাঁ করে আমার মুখের দিকে খানিক চেয়েছিল ছলো ছলো চোখে, যেন সে কিছু বলতে চায়, যেন বলতে চায়, বাবুজি আপনাকে আর যেতে দেব না। কেন জানি না মেয়েটার উপরে একটা অদ্ভুত টান জন্মেছিল। কেমন লাগলো আজকের পর্ব? পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে। গল্প পাঠে ছিল রিতম, বিভিন্ন চরিত্রে সায়ক আমান, তমাল, পূজা, শুভ, সমৃদ্ধি, ইভান, সৌভিক এবং বরেন। ভাবানুবাদ, পর্ব পরিকল্পনা ও আবহ নির্মাণে প্রীতম। দেখা হচ্ছে পরের পর্বে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।